সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? ভালো আছো? পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আমাদের একে একে করে 4টি ক্লাসের মাধ্যমে আমরা বিভিন্ন সূত্র এর অঙ্কের প্রয়োগগুলো আমরা দেখেছি। আজকে ক্লাসে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে বিভিন্ন সৃজনশীল প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আমরা জানব এবং এর সমাধান করব, এবং সাথে পরিশেষে আমরা নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো কয়েকটি নমুনা প্রশ্ন সমাধান করব। তাহলে আজকে সমাধানে আমরা চলে যাই। শিক্ষার্থীরা, সৃজনশীল প্রশ্নের তোমরা অভ্যস্ত আছো। তোমরা এসএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞানে তোমরা সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে এখানে এসেছো। এখানে আমরা যেহেতু উচ্চ মাধ্যমিক পর্যায়ে এখানের পদার্থবিজ্ঞানের এখানে আমরা যে প্রয়োগ করে থাকি সূত্রগুলো, সেটা সৃজনশীল প্রশ্নের ধরনটা কীরকমের হয় আমরা কয়েকটি নমুনা প্রশ্ন দেখে তা আয়ত্ত করতে পারবো আশা করি। তোমরা সবাই সাথে থাকো। এখানে দেখো, আমাদের এখানে প্রথম যে উদ্দীপকটা আমরা সেট করেছি সেখানে দেখো একটি আমাদের ভেক্টর বিভাজনের সংক্রান্ত উদাহরণ দেওয়া আছে। সেখানে বলা আছে, সুমন একটি শপিং সেন্টারে 15 কেজি ওজনের একটি ট্রলি ব্যাগের হাতলে অনুভূমিকের সাথে একটি নির্দিষ্ট কোণে নির্দিষ্ট বলে ঠেলে নিয়ে যাচ্ছে। ওই শপিং মলেই সুমনের এক বন্ধু সজীব তাকে ব্যাগটি একই বলে অনুরূপভাবে টেনে নেওয়ার জন্য পরামর্শ দেয়। শিক্ষার্থীরা, এখানে সৃজনশীল প্রশ্নে তোমরা জানো যে 4টি পার্ট থাকে, ক, খ, গ, ঘ। এগুলোর মার্কস থাকে প্রথম কতে 1, খতে 2, গতে 3, ঘতে 4। প্রথম প্রশ্নটা নাল ভেক্টর এখানে দেয়া আছে। এটা অধ্যায়ের এবং বইয়ের যে কোনো অধ্যায় থেকেই এই প্রশ্নটা হতে পারে, কারণ এটা জ্ঞানমূলক প্রশ্ন, তোমার মুখস্থ জ্ঞান থেকে দিতে হবে। নাল ভেক্টর এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে। তোমরা আমাদের প্রথম ক্লাসে তোমরা এটা শিখেছ। নাল ভেক্টর হলো যে ভেক্টরের মান 0 তাকে নাল ভেক্টর বলে। তোমরা এভাবে দিয়ে দিলেই ফুল মার্কস পাবে। এবার শিক্ষার্থীরা আসো খ বা দ্বিতীয় প্রশ্ন, অনুধাবন প্রশ্ন। অনুধাবন প্রশ্ন খ এর উত্তরে দেয়া আছে, গুণ টানা নৌকার ক্ষেত্রে রশির দৈর্ঘ্য বৃদ্ধি করলে কি ঘটবে? তোমরা গুণ টানার ধারণা পেয়েছিলাম ভেক্টর বিভাজনের সময়, আমার ক্লাসে তোমরা নিশ্চয়ই করেছো। এখানে এই উত্তরটা কীরকম করে করা যায় সংক্ষেপে আমরা সেই বিষয়টা দেখি। খ দেখো, একটি গুণ টানা নৌকায় আমরা যদি একটা নৌকাকে এভাবে ড্র করি, এখান থেকে এফ বলে টেনে নিয়ে যাচ্ছে। গুণ যদি লম্বা করা হয়, অর্থাৎ রশিটা কি লম্বা করা হয়, তাহলে দেখো প্রথম ক্ষেত্রে কোণের মান θ1 আর দ্বিতীয় ক্ষেত্রে θ2। এখন তোমরা জানো যে বলে টেনে নেওয়া হবে, একই মানের বলে যদি মনে করো টেনে নিয়ে যাচ্ছে, তাহলে উপাংশ কি হবে? তাহলে উপাংশ Fx, অনুভূমিক উপাংশের বলে টেনে নিয়ে যায়। আর উল্লম্ব যে উপাংশ রয়েছে তার নৌকার যে বৈঠা বা দ্বার বিপরীতমুখী বল প্রয়োগ করে তা দ্বারা নিষ্ক্রিয় হয়ে যায়। এটা তোমরা জানো। এখানে বিষয় কিন্তু সেখানে না, এখানে অনুধাবনের বিষয় হচ্ছে গুণটাকে লম্বা করা হয়েছে। এখন গুণটাকে লম্বা করা হলে কি হয় দেখো, Fx F cos θ1, ঠিক আছে। এখন প্রথম ক্ষেত্রে এটা, এখন গুণ তোমরা জানো এখানে যদি cos উপাংশের মান, তোমরা জানো যে কোণের মান বৃদ্ধির সাথে সাথে উপাংশের মান কমে যাবে, কারণ cos কোণের মান কমে যায়, তারপরে এই উপাংশের মানও কমে যাবে। তাহলে Fx2 F cos θ2, তাহলে এই মানটা কি Fx এর চেয়ে বড় হবে। তাহলে বড় হওয়ার কারণে, গুণ বড় হয়ে যাওয়ার কারণে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যে অনুভূমিক উপাংশ তার মানটা বেড়ে যায়, ফলে নৌকাটি আগের চেয়ে পূর্বের চেয়ে বেশি গতিশীল হবে। তাহলে এখানে উত্তর হবে কি, যেহেতু Fx1 ইজ গ্রেটার দেন Fx2, সেহেতু নৌকাটি বেশি বেগে
বেগে গতিশীল হবে, গতিশীল হবে। ঠিক আছে, জাস্ট এইভাবে তোমরা যদি উত্তরটা করতে পারো, অনুধাবন প্রশ্নের তোমার সৃজনশীল প্রশ্নের একটা স্বাধীনতা আছে, তুমি মূল বিষয়টা যদি যে কোনোভাবেই তুমি উপস্থাপন করতে পারো, তুমি কিন্তু মার্কস পেয়ে যাবে। এখানে গতানুগতিকভাবেই উত্তর করতে হবে এমন কোনো কথা নেই। মূল ফিজিক্সের যে বিষয়টা চাচ্ছে মেসেজটা, সেটা তোমাকে দিলেই আমার মনে হয় উত্তর করতে পারবে। শিক্ষার্থীরা, তাহলে আমাদের অনুধাবন প্রশ্ন একটা শিখে গেলাম যে কিভাবে আমাদের খাতায় অনুধাবন প্রশ্নের উত্তর করতে হয়। এভাবে লিখে দিলে আমার মার্কস 2 মার্কস পাবো। এবার দেখো গ এর উত্তর। গয়ে তোমরা জানো প্রয়োগ করা হয়, তাহলে প্রয়োগের ক্ষেত্রে আমাদের যে বিষয়, তার মানে আমরা যে সূত্রগুলো শিখেছি তার আমাদের গাণিতিক যে সমস্যা মানে অঙ্ক, সেটা আমরা করব। এখানে দেওয়া আছে প্রথম ক্ষেত্রে ব্যক্তিকে গতিশীল করতে কত বল কার্যকর হয়েছিল। তাহলে প্রথম ক্ষেত্রে মানে কি ছিল, ঠেলার ক্ষেত্রে। তা ঠেলার ক্ষেত্রে তুমি দেখো লন রোলারের উপরে যদি বল প্রয়োগ করে, ঠেলে নিয়ে যায়, অনুভূমিকের সাথে বল প্রয়োগ করছে কত ডিগ্রি কোণে, এখানে একটা থিটার মান দেওয়া আছে, তাহলে এখানে থিটা হবে। আর গতিশীল করতে, তাহলে গতিশীল করার জন্য যে কার্যকর অংশটা কি ছিল, এফএক্স, তাহলে এফএক্স বলে গিয়েছিল। এখানে যে বলের মানটা দেয়া আছে, যে বল ভেক্টরটা দেয়া আছে, তার মানটাকে বের করতে হবে মডুলাস দিয়ে। তার মানটা বের করার নিয়ম কি, এফ এক্স স্কোয়ার এফ ওয়াই স্কোয়ার। তোমরা জানো সবগুলো রুট স্কোয়ার করে মান বের করতে হয়। তাহলে এখানে মান পাবো কত, 8 স্কোয়ার 6 স্কোয়ার, এখান থেকে আমরা পাবো 10 নিউটন। আমরা 10 নিউটন পেয়ে গেছি। এখন এখান থেকে তুমি এফ এক্সের উপাংশটা বের করবা, তাহলে এফ এক্স পাবা এফ কস থিটা, এফ কস থিটা। তাহলে কস থিটা আমরা কিভাবে পাবো, তাহলে এফ এর মান 10 কস কত ডিগ্রির মান, এখানে ডিগ্রির মানটা দেওয়া আছে, এখানে দেখো 36.87 ডিগ্রি অনুভূমিকের সাথে, এটা হলো অনুভূমিক তল, এগুলো হলো অনুভূমিক তলের সাথে কোণ করে করছে, তার মানে হবে 36.87 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা মানটা পাচ্ছি, শিক্ষার্থীরা দেখো 7.99 নিউটন, যার মানটা প্রায় 8 নিউটনের সমান হচ্ছে। তাহলে এই শুধুমাত্র তুমি প্রয়োগ করছো 10 নিউটন, কিন্তু কত বলের জন্য সামনে যাচ্ছে, 8 নিউটন বলের জন্য সামনে যাচ্ছে। তাহলে আমাদের গয়ের উত্তরও হয়ে গেল, আমরা গয়ের উত্তরও পেয়ে গেলাম। তাহলে এটা হবে তার উত্তর, এটা আমাদের উত্তরে লিখতে হবে। শিক্ষার্থীরা, এরপরে আসো আমাদের ঘয়ের উত্তর। সুমনের বন্ধু সজীবের পরামর্শের যৌক্তিকতা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আলোচনা করো। শিক্ষার্থীরা, এবার দেখো আমাদের ঘ হলো উচ্চতার দক্ষতা। উচ্চতার দক্ষতা মানে কঠিন অঙ্ক না, উচ্চতার দক্ষতা মানে তুমি যে লেভেলে তুমি চিন্তা করছো তার সাথে একটা ভিন্ন আরেকটি ঘটনার সাথে যুক্ত করে তুলনা করা, মতামত দেয়া, মন্তব্য করা, এরকমের বিষয়গুলো আমাদের ঘয়ে পদার্থবিজ্ঞানে উচ্চ মাধ্যমিকে তোমাদের পর্যায়ে আসবে। এটা প্রথম পত্রে আসবে, দ্বিতীয় পত্র এরকমই আসবে। তোমরা জাস্ট প্যাটার্নটাকে শিখো। তার মানে আমাদের একটা অঙ্ক আছে, আগের গতে আমরা একটা বেসলাইন দেখেছি, তার সাথে একটা নতুন একটা ঘটনার অবতারণা করা হয়েছে। কারণ পরামর্শটা কেন দিয়েছিল, তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। তাহলে আমরা দেখি এই যে লন রোলারটি আবার একটু এখানে লন রোলার বলতে আমরা লন রোলারের সূত্রের সাথে তুলনা করে শিখব। এখানে যেহেতু ট্রলি ব্যাগ একটা চাকা থাকে, তাহলে একটা প্রথম ক্ষেত্রে ঠেলা দিয়েছিল, ঠেলাজনিত বলের জন্য এফএক্স বলের সামনে এগিয়ে গিয়েছিল, তখন ওজন বলটা নিচের দিকে কাজ করছে, ওজন বলটা কত ছিল, এম জি, ডাউনওয়ার্ড নিচের দিকে। তাহলে এখানে 12 কেজি ওজন, ওজন কথাটা বলা আছে, তার মানে এটার 12 কেজি হলো এম এর আর জি 9.8, তাহলে এটা ওজন বল হয়ে গেল, ওজন বল হয়ে গেল। এই ওজন বলের মান আমরা বের করতে পারি, এটা ক্যালকুলেটর তোমরা ব্যবহার করবা, আমরা যে কোনো একটা সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করবো। এটা আমরা এটার মানকে বসিয়ে এই মানটা আমরা পেয়ে যাচ্ছি কত, 7.147 নিউটন। তাহলে এই যে ট্রলি ব্যাগের চাকা, তার উপরে এত বল প্রযুক্ত হয়েছিল, ওজনজনিত বল। এবার আমরা আগের অঙ্কেই দেখেছিলাম যে বলটা প্রযুক্ত করেছিল সেই বলের মান কত, এই 10 নিউটন, 10 নিউটন। তাহলে আমাদের ঠেলার ক্ষেত্রে ট্রলির আপাত ওজন ডাব্লিউ পুশ, পুশ মানে ঠেলা, পুশ। তাহলে মূল যে ওজন,
মূল যে ওজন তার সাথে দেখো এদিকে ঠেলার ক্ষেত্রে আরেকটি উপাংশ, উল্লম্ব উপাংশটি নিচের দিকে কাজ করবে, প্লাস এফ ওয়াই নিচের দিকে কাজ করবে, তাহলে ডাব্লিউ এফ, তাহলে আমরা এই মানটাকে কিভাবে বের করব? ডাব্লিউ মানে এম জি প্লাস এফ ওয়াই, তাহলে এফ সাইন থিটা। এখন এই মানগুলো যদি বসিয়ে দিই তাহলে সেখানে তোমাদের এখানে সাইন থিটা এই মানটা বসালে আমাদের টোটাল ক্যালকুলেটর ব্যবহার করে দেখবে যে 153 নিউটন ফলাফলটা আসে। এবার টানার ক্ষেত্রে ট্রলির আপাত ওজন লিখবে, নোট করে নাও ক্যালকুলেটর ব্যবহার করে। তাহলে এখন ডব্লিউ পুল মানে হলো টানা, তাহলে আগে ছিল কত? এত। এখন যখন টানছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের চিত্রটা এখানে টানছে, তাহলে এই যে উল্লম্ব উপাংশটা তখন কোন দিকে কাজ করবে? নিচে না কাজ করে এটা কোন দিকে কাজ করবে? থিটা কোণে টানছে। একইভাবে বলছে প্রশ্নটা, দেখো একই বলে অনুরূপভাবে, তাহলে একইভাবে অনুরূপ মানে অনুভূমিকের সাথে তো এই নির্দিষ্ট কোণে টানছে, তাহলে এখানে এফ ওয়াই উপরে কাজ করবে। এখন দেখো ওজনের বিপরীত হয়ে যাচ্ছে, ওজন বলের বিপরীত হওয়ার কারণে তাহলে এটা মাইনাস হয়ে যাবে, কারণ এদের লব্ধি বলটা মাইনাস হয়ে যাচ্ছে। এই পার্থক্য থেকে আমরা এই মানটা ক্যালকুলেটর ব্যবহার করে করব, দেখো 141 নিউটন আসে। শিক্ষার্থীরা, তাহলে আমাদের দেখা যাচ্ছে, তোমরা একটু খেয়াল করো যে ঠেলার ক্ষেত্রে আপাত ওজনটা বেশি ছিল এবং টানার ক্ষেত্রে আপাত ওজনটা কমে যাচ্ছে, তার মানে বস্তুটা হালকা মনে হবে। তাহলে একটা বস্তু হালকা হলে কি টেনে নিতে সহজ হয় না? এই জন্যই তার বন্ধু অনেক, আমার মনে হয় তার বিচক্ষণতা আছে এবং এই বিষয় সম্পর্কে পদার্থবিজ্ঞানের ধারণা ছিল তার আগেই, এই পূর্বজ্ঞান থেকেই তার বন্ধুকে একটা ভালো পরামর্শ দিয়েছিল যে তুমি টেনে নিয়ে যাও, তাহলে তোমার কাছে কাজটা করতে সহজ হবে। তাহলে আমরা এভাবে শেষে আমরা মন্তব্য লিখব। আমরা প্রথমে বলেছে গাণিতিক বিশ্লেষণের সাহায্যে আলোচনা করো, আমরা সেই যৌক্তিকতা আলোচনা করতে পারলাম। সেক্ষেত্রে আমরা বলবো যেহেতু ডাব্লু পুশ ইজ গ্রেটার দেন ডাব্লু পুল, অতএব পরামর্শটি যৌক্তিক ছিল। কারণ ঠেলা অপেক্ষা টানা সহজতর। এই জাস্ট এভাবে তোমরা যদি পরীক্ষায় উপস্থাপন করতে পারো, তোমরা একদম পুরো নম্বরই পেয়ে যাবে। আশা করি তোমরা সেভাবেই প্রস্তুতি নিতে পারবে, এভাবে মানের পরিবর্তন করে, বলের পরিবর্তন করে এবং ডিরেকশনের পরিবর্তন হতে পারে। যদি অনুভূমিকভাবে না বলে উল্লম্ব বলে, তাহলে কোনটা চেঞ্জ হয়ে যাবে, তখন সাইনগুলো কসটা সাইন হবে, উপাংশগুলো চেঞ্জ হয়ে যাবে। তোমরা সেভাবে বাসায় প্র্যাকটিস করবে, এইরকমই অনুরূপের প্রশ্নগুলো বইতে আছে, তাহলে আরও তোমার কাছে সহজ লাগবে। শিক্ষার্থীরা, আমরা এরপরে আরেকটি প্রশ্নে যাব, সেটা দেখো দ্বিতীয় প্রশ্নে আমাদের আরেকটি উদ্দীপকের কথা বলা হয়েছিল। এখানে দেখো তোমরা এখানে কি ঘটনাটা বলা আছে, আমরা উদ্দীপক থেকে উদ্দীপনা নেওয়ার চেষ্টা করবা, যে মূল বিষয়টা এই জন্য বারবার মনোযোগ সহকারে পড়বা। দেখবা যে তোমরা শুধু সূত্রের এবং অঙ্কের প্র্যাকটিস থাকে, কোনো উদ্দীপক সৃজনশীল প্রশ্নের যে ভীতি আমাদের মধ্যে আছে, এই ভীতিগুলো কাজ একদম আস্তে আস্তে কেটে যাবে। একবারে হবে না, তোমাদের আর প্র্যাকটিস করতে হবে। এখন দেখো, কোনো একদিন মিনা ঘরের জানালা দিয়ে বৃষ্টি দেখছিল, খারাপভাবে পড়ন্ত বৃষ্টির বেগ ছিল এত, বৃষ্টি খারাপভাবে পড়ছে। এই সময় মিনা লক্ষ্য করলো যে রাজু 33.8 ডিগ্রি কোণে ছাতা ধরে হেঁটে চলছে, এবং রাজুর আরেক বন্ধুর নাম হচ্ছে তমাল, দেয়া আছে উদ্দীপকে, আরেকটি কোণে সাইকেলে করে চলছে এবং দুইজনেই বৃষ্টি থেকে রক্ষা করছে। তার মানে দুইজনে বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টি ভেজা থেকে রক্ষা করতে পারতেছে, কিন্তু দুইজনের ছাতা ব্যবহার ভিন্ন। ঠিক আছে, এই হলো আমাদের উদ্দীপক। এখন আমরা কতে স্বভাবতই ভেক্টর বিভাজন কাকে বলা হয়েছে, তাহলে তোমরা জানো যে একটা ভেক্টরকে যে প্রক্রিয়ায় বিভাজন করা হয় তাকে ভেক্টর বিভাজন বা বিশ্লেষণ বলে। এভাবে কয়ের উত্তর দেওয়া যায়, তুমি ফুল মার্কস পাবে 1 নম্বর। খতে অনুধাবন প্রশ্ন, বাতাসের দিকে দৌড়লে বাতাসের বেগ কম মনে হয় কেন?
বা ব্যাখ্যা করে লেখো, এখানে মনে হয় তার মানে এটা কারণ ব্যাখ্যা করতে বলেছে। তাহলে আমরা বাতাসের দিকে দৌড়ালে কি হয়? তুমি যখন বাতাসের দিকে দৌড়াও, দেখো আমরা যদি একই দিকে দৌড়াই তাহলে আমরা জানি পি প্লাস কিউ, ঠিক আছে? তাহলে এই লব্ধির সর্বোচ্চ মান। এখন যখন দৌড়ায় বাতাসের বেগ যদি পি হয়, খেয়াল করো, কিন্তু আমরা যে বেগে দৌড়াই তার বিপরীত দিকে বাতাসের বেগটা থাকে, তাহলে এটা সেই বেগটা কি হবে? আমাদের গায়ে পথচারীর বেগটা কি মাইনাস হয়ে যাচ্ছে, তখন এটা মাইনাস হয়ে যাচ্ছে, তখন এই পরিমাণ বেগই তোমার হ্রাস পাবে। তুমি যদি দৌড়াও বাতাসের দিকে, তুমি যে বেগে দৌড়াচ্ছ ওই বেগ, তোমার যে বেগ রয়েছে ওই পরিমাণ বেগটা তোমার লব্ধি বেগ থেকে হ্রাস করে দেয়, ফলে তোমার কাছে মনে হবে যে আসলে প্রকৃতপক্ষে আর বেগটা হচ্ছে, আর বেগ মানে এই মানটা, তার মানে এটা বাতাসের যে প্রকৃত বেগ তার থেকে কম মনে হবে। তাহলে এইভাবে তোমরা সূত্র প্রয়োগ করে দেখাতে পারো যে লব্ধি বেগ হ্রাস পায়। এই জন্য এই যে মূল অনুধাবনটা যদি ধরতে পারো এবং সেটুকু লিখতে পারো, এটার জন্য অঙ্কের 2 মার্কসের প্রশ্ন মানে অঙ্কটা বড় না বা প্রশ্নের উত্তরটা বড় না, এটাকে না করে অনুধাবনের দিকে, মূল অনুধাবনের দিকে খেয়াল করো, তাহলেই তোমরা আমার মনে হয় পুরো সম্পূর্ণ নাম্বারটাই পেয়ে যাবে। শিক্ষার্থীরা, এবার গ এর উত্তরে আসি। তমালের সাইকেলের বেগ নির্ণয় করো। তমালের সাইকেলের বেগ যদি নির্ণয় করি তাহলে সেক্ষেত্রে আমরা দ্বিতীয় প্রশ্নে আমরা কোন প্রশ্নটা করব? গ। গ এর উত্তরে আমাদের কি হবে আমরা সেই বিষয়টা দেখি। তাহলে এখানে দেখো, তোমরা জানো এই এর আগে যে সূত্র পড়েছিলাম, আনত কোণ, উল্লম্ব তলের সাথে যে কোণে আনত হয়, এখান থেকে আমরা একটা যে রিয়াকশন ওটা কাজ করবে, এখানে মনে করো থিটা কোণ হবে, তাহলে এখানে যদি কিউ হলো বৃষ্টির বেগ, উল্লম্ব বেগ, আর পি হলো পথচারীর বা সাইকেলের বেগ, তাহলে এটার যদি বিপরীত দিকে, তমাল যেটা সাইকেলে ছিল, এটা সাইকেলের ক্ষেত্রে, তমালের ক্ষেত্রে আমরা পিটি ধরি, তাহলে এর বিপরীত দিকে এর হবে পিটি। তাহলে এক্ষেত্রে আমরা সেই সূত্র দেখেছিলাম যে এখানে প্রয়োজনীয় সূত্র এখানে ট্যান থিটা টি, তমালের প্রয়োজনীয় কোণ, তমালের বেগ পিটি, বৃষ্টির বেগ কিউ, কিউ আর, ঠিক আছে? এখানে পিটি, টি হলো তমালের বেগ বের করতে বলেছে, তমালের যে সাইকেলে করে যে কোণে ছাতা ব্যবহার করছিল 53.06 ডিগ্রি এখান থেকে, আর বৃষ্টির বেগ কিউ আর ইকুয়াল টু, বৃষ্টির বেগ দেওয়া আছে কত? 6 কিলোমিটার পার আওয়ার। এখন এই মানটা যদি বসিয়ে দাও, অতএব পিটি ইকুয়াল টু কিউ আর ট্যান থিটা টি। আমরা যদি এখন ক্যালকুলেটর ব্যবহার করে মান বসিয়ে যদি করি, এই সূত্রের মানগুলো এখানে দেয়া আছে, পাশে দেখো এখানে দেয়া আছে, চিত্রের সাথে মিলাতে পারো, চিত্রেও এই উদ্দীপক তৈরি করে দিতে পারে। তাহলে আমরা সেভাবে যদি মান বসাই, আমাদের এইটার ফলাফল এখান থেকে আমরা বের করতে পারবো। সেখানে দেখো 7.98 কিলোমিটার পার আওয়ার, এটাই উত্তর। তাহলে আমাদের গ এর উত্তর হয়ে গেল, সাইকেলের বেগ হয়ে গেল। এবার আসা যাক ঘ। ঘয়ের প্রশ্ন। সেক্ষেত্রে ঘয়ের প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে দিব, এখানে খেয়াল করো। রাজু ও তমালের ভিন্নভাবে ছাতা ব্যবহারের কারণ গাণিতিক বিশ্লেষণ করে আলোচনা করো। আচ্ছা, এবার আমরা তমালের বেগটা বের করেছি, তাহলে আমরা রাজুর বেগটা একটু বের করে দেখি। তাহলে লিখবা গ হতে তমালের বেগ, তমালের সাইকেলের বেগ লিখো, সাইকেলের বেগ পিটি, টি মানে তমাল, 7.98 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা ওই অনুরূপ সূত্র দিয়ে আমরা লিখতে পারি দ্বিতীয় ক্ষেত্রে বা রাজুর ক্ষেত্রে দেখো, রাজুর জন্য আমরা কি করব? ট্যান থিটা আর, রাজু বা থিটা আর যদি রেইন বুঝায় তাহলে রাজুর জন্য স্মল আর ব্যবহার করতে পারো রাজুর জন্য। তাহলে পি আর, আর এখানে কিউ ক্যাপিটাল আর, কিউ। এখন মানগুলো বসালে
পি আর এই মানটা পাবো 4.02 কিলোমিটার পার আওয়ার। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে করবা, এই সূত্র তো আমরা জানি। এখন এই কথাগুলো লেখার পর এই মানটা পেল। এখন পর্যবেক্ষণ কি? আমরা তাহলে এই উচ্চতর দক্ষতায় যে প্রশ্নগুলো হচ্ছে, আমরা যদি বলে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আলোচনা করো, তার মানে আমরা গাণিতিকভাবে দেখব, তার মানে এটা একটা আমার প্রজেক্ট। এরপর এইটাকে আমরা পর্যবেক্ষণ করব, পর্যবেক্ষণ থেকে আমরা সিদ্ধান্ত নেব। এখানে আমরা গাণিতিক তাহলে লিখবে উপরে গাণিতিক বিশ্লেষণ থেকে পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ, আমাদের পর্যবেক্ষণ লব্ধ ফলাফল কি হবে? আমরা গাণিতিক বিশ্লেষণ করে দেখলাম যে বৃষ্টিতে একই বেগে পড়ছে, কিন্তু তমালের সাইকেলের বেগটা রাজুর বেগের চেয়ে বেশি ছিল, যার ফলে আপেক্ষিক বেগের নতিটার ক্ষেত্রে আরও বেঁকে চলে যায়। তার মানে তমাল যেভাবে ছাতা ব্যবহার করছিল, রাজুর ক্ষেত্রে আরও বেশি কোণে ছাতা ব্যবহার করতে হবে। আমরা যদি আরেকটা ভিন্নভাবে মার্ক করি, তোমরা একই চিত্রে, তাহলে এইটা হলো কে ব্যবহার করছে, এদিকে লব্ধি বেগটা বেঁকে যাচ্ছে। তাহলে এই রেড সাইন দিয়ে যেটা দেখানো হচ্ছে, এই যে ছাতাটা ব্যবহার করছিল, এটা করছিল সাইকেল ব্যবহারকারী, তার মানে তমাল। আর আমরা যে কালো মার্কার দিয়ে যে দেখিয়েছিলাম, সেটা হলো এই যে কোনটা ব্যবহার করছিল এই ছাতাটা, এটা করছিল রাজু। তার মানে বেগের মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে তাদের নিজস্ব বেগের কারণে। তাহলে এটার মন্তব্য পর্যবেক্ষণ থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে এই বেগটা বেড়ে যাচ্ছে, তার মানে লব্ধি বেগের পরিবর্তন হচ্ছে। রাজুর তমালের ক্ষেত্রে বৃষ্টির লব্ধি বেগের দিক পরিবর্তন ঘটে, বেশি পরিবর্তন ঘটে, উল্লম্ব তল থেকে বেশি পরিবর্তন ঘটে। ফলে সিদ্ধান্ত কি হবে? সিদ্ধান্ত আমাদের এটাই হবে, আমাদের মূল কারণ সন্ধান। এই কারণের জন্যই হচ্ছে। তার মানে তমালের ক্ষেত্রে কি হয়েছে, তমাল বেশি বেগে ছিল, যার ফলে বৃষ্টির যে লব্ধি বেগ সেটা উল্লম্ব তলের সাথে বেশি কোণে বেঁকে যায়, যার ফলে তমালের ছাতাটা বেশি কোণে হেলে রেখে তার ওই স্থান থেকে সে গতিশীল ছিল এবং বৃষ্টি থেকে সে রক্ষা করতে পেরেছিল। এই হলো সৃজনশীল প্রশ্ন। আসলে এই সৃজনশীল প্রশ্নগুলো পদার্থবিজ্ঞানে যেগুলো আমরা দেখছি, এগুলো কিন্তু বাস্তব উদাহরণ থেকেই দেয়া হচ্ছে। আমরা বাস্তবলব্ধ জ্ঞান, এই জন্য শিক্ষার্থীরা তোমরাও এটার প্রতি অনেক আনন্দ পাবে। জাস্ট বিষয়গুলো বোঝার চেষ্টা করবা কীভাবে প্রয়োগ করতে হয়। ফিজিক্সকে তুমি যদি ঠিকমতো চর্চায় রাখো, তোমার কাছে ধীরে ধীরে কিন্তু সহজই মনে হবে। শিক্ষার্থীরা, এবার আমরা আসব আরেকটি পরবর্তী উদ্দীপকে। এই উদ্দীপকে বলা আছে কি দেখো শিক্ষার্থীরা, তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, পার্শ্ববর্তী স্লাইডে 3 নম্বরে কি বলা আছে। দুইটা ভেক্টর দেয়া আছে। এখন দেখো দুইটা ভেক্টর দেয়া আছে। এখন দুইটা ভেক্টরে একটা কোণ দেয়া আছে, এ ভেক্টর আর বি ভেক্টর চিত্রেও দেয়া আছে, এবং তারা আলফা কোণে কাজ করছে, এখানে চিত্রে দেয়া আছে। এখন কতে বলা আছে কার্ল কাকে বলে। তোমরা ভেক্টর ক্যালকুলাসের আমার ক্লাসটা তোমরা নিশ্চয়ই করেছো, সেখানে কার্লের ডাইভারজেন্স, কার্ল, গ্রেডিয়েন্টের সংজ্ঞা দেওয়া আছে। এইভাবে যে কোনো র্যান্ডম একটা প্রশ্ন দিয়ে দিতে পারে। তোমরা জ্ঞানমূলক প্রশ্নগুলো একত্রে একটা লিস্ট করবা, চার্ট করবা, তারপর প্রস্তুতি নেবে। খতে বলা আছে কাজ ডট গুণফলের উদাহরণ। এখন তোমরা জানো কাজ কি, কাজের ফলে যে সরণ হয়, তা বলের দিকে সরণের উপাংশ যদি, তাহলে আমরা যদি একটা কোণ আঁকি ও এ বি, তাহলে এই বল প্রয়োগ করা হয়েছিল এদিকে, তাহলে এই সরণের উপাংশ এক্স ইকুয়াল টু কী হবে, এস কস থিটা। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে প্রকাশ করি, তাহলে কাজ বল এফ, বলের মান, এবং বলের দিকে সরণের উপাংশ, তাহলে এস কস থিটা, কারণ উল্লম্ব দিকে বলের দিক বরাবর কোণের দিকে কস উপাংশ হয়, তাহলে এফ এস কস থিটা। এখন দেখো শিক্ষার্থীরা, খুবই সহজ। এখন দেখো তোমরা কস উপাংশ হলে আমরা গুণের যে সূত্রটি শিখেছিলাম, তাহলে কি হয়, এটা ডট গুণে হয়, তাহলে এফ ডট এক্স। তাহলে এখানে আমরা দেখতে পারলাম যে আসলে কাজ একটি ডট গুণফলের উদাহরণ।
দেখো অনুধাবন প্রশ্নগুলো কিন্তু আকৃতিতে বড় না উত্তর করার ক্ষেত্রে, আমরা জাস্ট মূল বিষয় কি আমাদের জানা প্রয়োজন জ্ঞানমূলক থেকে, সেখান থেকে আমরা প্রয়োগ করতে পারি। এবার গতে আসা আলফা এর মান বের করো। কোন নির্ণয় তোমরা শিখেছো, এখানে আমি আর নতুনভাবে দেখাবো না, জাস্ট সূত্রটাকে প্রয়োগ করি। সেখানে তোমরা জানো এ ডট বি ইকাল টু এ বি কস থিটা, ঠিক আছে, এ বি কস থিটা। এখন এখান থেকে থিটা ইকাল টু আসবে কস ইনভার্স এ ডট বি এর মান আর এ বি, এ আর বি এর গুণফল। এই মানটাকে তোমরা যখন বসাবে তখন এইটার রেজাল্ট আসবে 79.02 ডিগ্রি। এটাই হবে সেই কাঙ্ক্ষিত আলফা কোণের মান। এখানে আমরা আলফা কোণ ব্যবহার করেছি, অবশ্যই আলফা দিতে হবে, আমরা ভুল হয়েছে, এখানে আলফা কোণে দিতে হবে। তাহলে এই হলো আলফা কোণের মান, যেটা আমাদের গয়ের উত্তর। ঘটায় বলা হয়েছে আলফা এর মান কিরূপ পরিবর্তিত হলে এ বরাবর বি এর অভিক্ষেপ 1/4 হবে। আলফা এর মান কিরূপ পরিবর্তিত হলে, তাহলে প্রথম ক্ষেত্রে কিরূপ পরিবর্তন, তার মানে পরিবর্তনের পূর্বে আর কি, এটা হলো পরিবর্তনের পূর্বে। তাই পূর্বে কি আমরা ছিল, আলফার মান কত ছিল, তাহলে সেক্ষেত্রে উপাংশ, আমাদের উপাংশ কি, এ বরাবর বি এর উপাংশ কি হবে, বি কজ আলফা 1 ধরি। তাহলে সেক্ষেত্রে মান যদি বসিয়ে দেই, আমরা এখানে তথ্য থেকে আমরা মান বের করতে পারি। তাহলে সেই মানগুলো থেকে বসালে এটা আসবে 1.33। এখন দেখো, তাহলে বলছে যে দ্বিতীয় ক্ষেত্রে পরিবর্তনের ফলে তাহলে এটার মান পরিবর্তন হলো কি পূর্বের 1/4, 4/1 তাহলে এই মানটা তখন আসবে কি 3325। ওকে, এখন আমাদের মান যদি এটা হয়ে থাকে শিক্ষার্থীরা, এখন দেখো আমরা এখান থেকে আলফা 2 এর মান পাই, কিন্তু আমাদের সূত্র কি আছে, আমরা জানি b2 b cos আলফা 2। তাহলে এখান থেকে আমরা আলফার মানটা আলফা 2 এর মান বের করতে পারি, কারণ আমরা বি এর মান এখান থেকে বের করা যাবে। b2 এর মান আমরা এখানে পেয়েছি, এই মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে আমাদের কি দাঁড়াবে, cos ইনভার্স b2 বাই b, এই মানটা বসিয়ে দিলে আমাদের মানটা আসবে 87.28 ডিগ্রি। এখন এইটা যদি মান হয় তাহলে এই পরিবর্তন হবে, তাহলে আমাদের যে উদ্দীপক আছে আলফা এর মান কিরূপ পরিবর্তিত হলে এ বরাবর বি এর অভিক্ষেপ 1/4 হবে। তাহলে আলফার মান এত হলে, যদি পরীক্ষা বলে এত হলে, কত হলে চেঞ্জ হবে এইটা, আর পরিবর্তন যদি আমরা হিসাব করি তাহলে এটা মাইনাস করে দিয়ে দিব, বড়টা থেকে ছোটটা মাইনাস করে দিব, তখন এই পরিবর্তনের মানটা আসবে, আমরা এখান থেকে বলতে পারি 8.26 ডিগ্রি মান। তাহলে এইটা হবে, এটা তাহলে এই মানে পরিবর্তন হবে, এটাই আমাদের মন্তব্যে আমরা করব কিরূপ পরিবর্তন, এই রূপ পরিবর্তন হলে এই ঘটনাগুলো। শিক্ষার্থীরা, আমরা ধীরে ধীরে আমাদের প্রশ্নগুলো সমাধান করতে পেরেছি, সৃজনশীল প্রশ্নগুলো। তোমরা এরপরে আমাদের আরও কিছু অবজেক্টিভ প্রশ্ন রয়েছে, সেগুলো দেখবে, কারণ আমাদের সৃজনশীল প্রশ্নের সমাধান হয়ে গেছে। এখানে দেখো, এখানে একটা প্রশ্ন যাচ্ছে কোনো ভেক্টরের পাদবিন্দু শীর্ষবিন্দু একই হয়, তোমরা জানো নাল ভেক্টর। তারপর দেয়া আছে দ্বিতীয় আরেকটি প্রশ্ন, তাহলে এটার উত্তর হবে কোনটি, নাল ভেক্টর, ঘয়ের উত্তর। প্রশ্ন 2-এ আছে দুটি ভেক্টর রাশির মান 9 এবং 5 একক, এদের লব্ধির মান কোনটা হবে, তোমরা জানো যে প্লাস করে এবং মাইনাস এই রেঞ্জের মধ্যে। তাহলে একটা হচ্ছে আমাদের, একটু আমি জাস্ট তোমাদের একটু সংক্ষেপ একটু দেখিয়ে দেই। সেখানে দেখো দুইটা যোগ করলে আসবে 14 আর বিয়োগ করলে আসবে 4, এই দুইটার মাঝখানে হয়। তাহলে মাঝখানে দেখো ক খ গ সবগুলো অপশনই আছে, শুধু 2 হলো বাহিরে, তাহলে 2 হবে এর উত্তর, মানে এটাও গ এর উত্তর সঠিক। শিক্ষার্থীরা, আমরা নৈর্ব্যক্তিকের আরেকটি প্রশ্নে চলে যাই, সেটা হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে ভেক্টরদের স্কেলার ডট গুণফল সমান হবে। তাহলে আমরা জানি ডট গুণফল করলে cos থিটা, আর দুইটা ভেক্টর এ বি, আর এ বি এর ক্রস করলে সাইন থিটা। এখান থেকে টেন থিটা ইকুয়াল টু লেখা যাবে 1, তার থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, সমান হওয়ার শর্তে। তার মানে এটা হলো 3-এর আমাদের উত্তরটা, তাহলে 45 ডিগ্রি। এটার উত্তর কোনটা, খতে দেওয়া আছে। এবার
চারের নৈমিত্তিক প্রশ্ন। এখানে দেওয়া আছে দুইটি ভেক্টরের মান 7 একক পরস্পর 120 ডিগ্রি কোণে কাজ করে, তাহলে একই সাথে কোন বিন্দুতে ক্রিয়াশীল এদের লব্ধির মান কত হবে। তাহলে দুইটা ভেক্টর যখন একই মানের ভেক্টর 7 7 120 ডিগ্রি কোণে কাজ করে, তাদের লব্ধি অবশ্যই যে কোনো একটি ভেক্টরের সমান হবে। এটাও আমাদের অনুসিদ্ধান্তের মতো মনে রাখা উচিত। তার মানে এটা যেহেতু 7 একক ছিল, এটাও 7 হবে, এটা 8 হলে 8 হবে, তাহলে এটার উত্তর হবে খ। এরপরে আমাদের আরও 5 6 দুটি আরও এখানে প্রশ্ন দেওয়া আছে। তোমরা 5 নম্বর প্রশ্নটা দেখো, এখানে দেওয়া আছে আমরা উত্তর দক্ষিণ সম্পর্কে ধারণা আছে একটি দেখো, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। তাহলে দক্ষিণ দিক থেকে বাতাস 60 ডিগ্রি কোণে, তাহলে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে, তাহলে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণ হলো এটা 60, তাহলে এটাও কত 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি কোণে। এখন বলা হয়েছে বাতাস বইছে, তাহলে বাতাসের বেগের উত্তরমুখী উপাংশের মান কত। তাহলে এটা হবে কি যে বাতাসের বেগ, তাহলে আমরা এটাকে এই বেগটাকে লিখতে পারি নর্থ, তাহলে আসবে কি মূল যে বেগ হবে তার সাইন থিটা। এই মানটা যদি বসিয়ে দেই এখানে মান বসানোর পরে দেখবে যে এটা ক উত্তর হবে 17.32 কিলোমিটার পার আওয়ার, উত্তর হবে ক। এবার পরে আরেকটা প্রশ্ন আছে, সেটাও তোমরা এভাবে বের করতে পারো গুণের নিয়মে। এটা উত্তর আমি বলে দিচ্ছি, তোমরা করে দেখবে। সেটা খ উত্তর হবে, কারণ কজ ইনভার্স, আমরা কজ ইনভার্স 6-এর সূত্রটা হচ্ছে এ ডট বি, এখানে তোমাদের স্লাইডে আমাদের ওই চিহ্নটা ভেক্টর নাই, এ বি মান বসালে যে মানটা আসে সেটা হলো ক্ষয়ের উত্তর হবে। এই তাহলে আমাদের অবজেক্টিভ প্রশ্নগুলো সমাধান হয়ে গেছে। এইভাবে অনুরূপ প্রশ্নগুলো বইতে প্রচুর দেওয়া আছে, যেগুলো বোর্ডে আসে এগুলোর উপর গুরুত্ব দিয়ে করবা। আর তোমাদের আজকে নিজে করো, বাসার কাজ দিচ্ছি, তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবা এবং বোর্ডের যে অনুধাবন সৃজনশীল প্রশ্নগুলো এসেছে এবং অবজেক্টিভগুলো এসেছে এটা বাসায় প্র্যাকটিস করবা, এভাবে চ্যাপ্টারটা শেষ করবা। আমরা পরবর্তী ক্লাসে পরের অধ্যায়ে চলে যাব, তোমরা আশা করি সেই সংযুক্ত থেকে পাঠ গ্রহণ করবা। সকলকে ধন্যবাদ।